জি বলেন। মিস দিল্লী স্যার হ্যাঁ, আমি কথা আজকে বলছিলেন তোমাদেরকে যে যে চ্যাপ্টারটা নিয়ে পড়াবো আর কি, সেটা হলো যে তোমার সমসাময়িক সংসারের শিল্প সমাজ বিজ্ঞানের প্রবণতা এবং ইস্যু সমূহ। এর মধ্যে একটা টপিক ছিল বস্তি। বস্তি কি, বস্তির বৈশিষ্ট্য, বস্তি বৃদ্ধির কারণ, এটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে। আসুন বলো যে কিছু বলতে চাচ্ছিলে তোমরা। জি মিস একটু বলতে চাচ্ছিলাম। বলো। মিস দিল্লী স্যার আমাদের বলেছিলেন যে আপনাকে বলার জন্য আমাদের অ্যাসাইনমেন্ট আর ইন কোর্স পরীক্ষা নেওয়ার জন্য আর কি। কারণ আমাদের যদি একসাথে সবাই দেয় তাহলে আমরা অ্যাসাইনমেন্ট আমাদের একটু সমস্যা হয়ে যাবে, তো এর জন্য দিলীপ স্যার বলছে যে আপনাকে আগে আগে নেওয়ার জন্য আর কি। দিলীপ স্যার নাকি রবিবার দিন আমাদের ক্লাস পরীক্ষা নেবে ইন কোর্স, তো ওই দিন আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিবে। তো অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য আর ইন কোর্স পরীক্ষা নেওয়ার জন্য আর কি উনি বলতে বলছেন আপনাকে। আচ্ছা ঠিক আছে। তো আমি কিন্তু আগে তোমাদের দুইটা সাবজেক্টে পরীক্ষা নিয়েছি, ঠিক আছে, এখন হয়তো বা আরেকটা পরীক্ষা নিব, সমস্যা নাই। আমরা যে চ্যাপ্টারের পরীক্ষা নিব সেটা হলো যে আমরা ষষ্ঠ থেকে সপ্তম অষ্টম তিনটা চ্যাপ্টারের পরীক্ষা নিই, হ্যাঁ, 6, 7, 8, ঠিক আছে। 6, 7, 8। হ্যাঁ, আমি জি প্রশ্ন দাগিয়ে দিব, আজকে অন্তত দাগিয়ে দিলাম, আর কোশ্চেন তোমাদেরকে ওই যে ধরো নেক্সট সপ্তাহে, আজকে তো আর নেওয়া যাবে না, কালকেও নেওয়া যাবে না, পরবর্তী সপ্তাহে তোমাদের আমি ইনকোর্স পরীক্ষাটা নিব। আর কালকে আমি দেখি তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিতে পারি কিনা, ঠিক আছে। ঠিক আছে মিস, ঠিক আছে মিস। অ্যাসাইনমেন্টটা কালকে পরশুর মধ্যে তোমাদেরকে দিয়ে দিব। আর ইনকোর্স পরীক্ষাটা নেক্সট উইকে হবে। আর চ্যাপ্টার হলো 6, 7, এই 8, সাবজেক্টের এটা উপরে তাই না এটা মিস? হলো, সেটা হলো শিল্প সমাজ বিজ্ঞানেরও 6, 7, 8। আর তোমার জি উন্নয়নের সমাজ বিজ্ঞানেরও 6, 7, 8, বুঝতে পেরেছো? লিখে রাখো। ঠিক আছে মিস। 6, 7, জি 8 জি। 6, 7, 8, উন্নয়ন। এই তিনটা অধ্যায় আর থেকে আমি উন্নয়ন কোশ্চেন দাগিয়ে দিব। কোশ্চেন দাগিয়ে দেওয়ার পরে তোমরা সেখান থেকে তোমরা পড়বে, 45 মিনিটের পরীক্ষা হবে এক গেল। আর তোমরা অ্যাসাইনমেন্ট আমি 2-3 দিনের মধ্যে তোমাদেরকে দিয়ে তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা সেই অনুযায়ী অ্যাসাইনমেন্ট করতে থাকো। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা, ম্যাম শিল্প সমাজ বিজ্ঞানেরও কি 6, 7, 8? হ্যাঁ হ্যাঁ দুইটারই, উন্নয়ন সমাজ বিজ্ঞানেরও 6, 7, 8, শিল্প সমাজ বিজ্ঞানেরও 6, আচ্ছা 7, 8, মানে দুই ম্যাম দিন। এই যে বড় কোশ্চেন নেবেন না কুইজ নেবেন? ওই যে ব্যাপারটা হলো তোমাদের ওই যে অঙ্কস পরীক্ষা আমরা যেভাবে নিতাম আর কি, তোমাদের 20 নম্বরের কোশ্চেনের মধ্যে আহ আমি 8টা কোশ্চেন দিব, সেখান থেকে তুমি লিখবে, তুমি 6টা কোশ্চেন লিখবে 1 নম্বরে করে। তারপরে এটা হলো কত নম্বর গেল, 6 নম্বর গেল। তারপরে আরেকটা হলো যে তোমার দুইটা দুইটা কোশ্চেন থাকবে 4 নম্বরের, দুইটা থেকে তুমি একটা দিবে। খ আর গ বিভাগেরও একই, তো দুইটা থাকবে, তার থেকে তুমি একটা আনসার করবে। 10, 6, 4, 10, তাহলে টোটাল কত হলো 20। ঠিক আছে, বুঝতে পেরেছো? আগে ইনপুট গুলো আমরা যেভাবে জি দিতাম মিস। আর কি, আমাদের ক্লাস চলাকালীন সময় আমরা যেভাবে দিতাম ম্যাম ঠিক জি আছে বুঝতে পারছি না। সেভাবে আমরা দিব। আর আমি 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 তোমাদেরকে কোশ্চেনগুলো দাগিয়ে দিচ্ছি, দাগিয়ে দেওয়ার পরে তোমরা সেগুলোর উপরে স্টাডি করা শুরু করে দিও। হুম। আচ্ছা, আজকে আমরা হলো যে এটা বস্তি কি, বস্তির সমস্যা নিয়ে আলোচনা করবো আর কি। আমরা ন্যাচারালি আমরা ফোর্থ ইয়ারে পড়ি, মোটামুটি আমাদের কম বেশি বস্তি সম্পর্কে একটা আইডিয়া আছে। তারপর আমরা মাঝে মাঝে বলতে গেলে, গুছিয়ে বলতে গেলে আমাদের একটু প্রবলেম হয়ে যায়। সেটার কনসেপ্ট গুলো আমরা একটু পোক্তভাবে মানে একটু ক্লিয়ার করার জন্য, সেটা আবার একটু নিজেকে ঝালাই করে নেওয়ার জন্য আমি বস্তি কি সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করছি। তো জাতিসংঘের সংজ্ঞা, ইউএন হ্যাবিটস এর সংজ্ঞা অনুসারে বস্তি হলো কোন শহরের ভগ্নাদশাগ্রস্ত এলাকা, যার বৈশিষ্ট্য হলো নিম্নমানের বসতবাড়ি, অপরিচ্ছন্ন পরিবেশ ও এবং স্থায়ী নিরাপত্তার অভাব, তাই না? একটা ছিন্ন দশা থাকে, নিম্নমাত্রায় নিম্নমানের জীবনযাপন থাকবে, সেখানে অপরিচ্ছন্ন পরিবেশ বিদ্যমান থাকবে, সেখানে মানুষের নিরাপত্তা নিয়েও একটা হুমকির সম্মুখীন থাকবে। মূলত সমষ্টিগতভাবে এগুলি মিলে আমরা বস্তু বলে আইডেন্টিফাই করতে পারি। তো এখন
রাষ্ট্র রাষ্ট্রসংঘের মধ্যে 1990 সালে থেকে 2005 সালের মধ্যবর্তী সময় সারা বিশ্বে বস্তিবাসীদের হার 47% থেকে 37% নেমে এসেছে। যদিও জনসংখ্যা বৃদ্ধির কারণে বস্তিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ন্যাচারালি বস্তি বৃদ্ধি পায় কিভাবে? বস্তি বৃদ্ধি পায় জনসংখ্যা বৃদ্ধির কারণেই কিন্তু। মানুষ যখন থাকার কর্মসংস্থান করা থাকার অবস্থা থাকে না, তখনই বস্তির সৃষ্টি হয়ে থাকে। আর এই বস্তির সৃষ্টি হওয়ার ফলে দেখা যাচ্ছে যে সে কারণে দেখা যাচ্ছে বস্তির সৃষ্টি হয়ে থাকে। সারা বিশ্বে বর্তমানে প্রকাশ্যে 1 বিলিয়ন মানুষ বস্তিতে বসবাস করে। মোটামুটি 1 কোটি মানুষ বস্তিতে বসবাস করে। 2030 সালে এই সংখ্যা আনুমানিক 200 কোটি স্পর্শ করতে চলছে। সাধারণভাবে বস্তি বলতে শহরের সেই সব অঞ্চলকে বোঝায় যেগুলো এক সময়ে শহরের সমৃদ্ধ অংশ হিসেবে পরিগণিত হতো, কিন্তু পরবর্তীকালে বাসিন্দারা শহরের ন্যূনতম অথবা সমৃদ্ধতর অঞ্চলে চলে যাওয়ার দখলদারদের বসতভূমিতে পরিণত হয়েছে। উন্নয়নশীল 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 বিশ্বে বস্তির এই চিত্রটি আমরা সবাই কম বেশি জানি। অপরিকল্পিত অঞ্চলের অধিবাসীদের অনেকে তাদের বাসস্থানকে বস্তি আখ্যা দেওয়া মানে তাদের ফলে সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত অঞ্চলে বস্তি অনেকে তাদের বাসস্থানকে বস্তি আখ্যা দেওয়ার ঘোর বিরোধী। তাদের মতে এর ফলে শেষ পর্যন্ত তারা উচ্ছেদের সম্মুখীন হতে পারে। অনেক গবেষক ইউনিয়ন হার্বার্ট বিশ্ব ব্যাংকের বস্তিহীন শহরে প্রচারাভিযান এবং তীব্র সমালোচনা করেছেন, কারণ এর ফলে বস্তিবাসীর ব্যাপক হারে উচ্ছেদের সম্মুখীন হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে বস্তি মূলত আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে বস্তি বলতে সর্বজনে কোনো সিদ্ধান্ত সংজ্ঞা না থাকলেও শহরের মলিন নোংরা ঝিঙ্গিবন্য এলাকাকে বসতিকে বস্তি বলা থাকে। তবে কোনো একটি বাড়ি যদি মিলন ও নোংরা হয় বা সে বস্তি হবে না, তো বরং নগরের অপেক্ষাকৃত একটি বড় এলাকার উপরিক্ত মৌলিক চেহারার অংশকে বস্তি বলা যায়। যেখানে আমরা একটা শহরের একটা অংশকে চাকচিক্যময় উঁচু দালানে গড়ে তোলা একটা এলাকা থাকে, কিন্তু অপোজিটে দেখা যায় যে অন্য একটা এলাকাতে নোংরা গেঞ্জি গৃহপথহীন একটা বাসস্থান এলাকা থাকে, সেটাকে মূলত বস্তি বলে আখ্যায়িত থাকে। জনাকীর্ণ কোন শহরে বা নগরের একাংশে অবস্থিত গলিপথ, যেখানে গ্রাম থেকে উঠে আসা সহায় সম্বলহীন দরিদ্র এবং দুস্থ লোকেরা বসবাস করে, এবং সেই ধরনের পথ ও গুলি সমন্বয়ে গঠিত ঝিঙ্গি নোংরা ঘনবসতিপূর্ণ এলাকাকে আমরা বস্তি বলে থাকি। আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন পজিশন থেকে আমরা বস্তিটাকে সংজ্ঞা করতে পারি। এখন বস্তির সংজ্ঞা করতে গিয়ে আমরা দেখেছি যে মূলত নোংরা ঝিঙ্গি পরিবেশের জগৎই গঠিত। বস্তির বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে বস্তির কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ভৌগোলিক অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন প্রকার হয়ে থাকে। তবে সাধারণত অতি দরিদ্র ও সামাজিক অনগ্রসর শ্রেণীর মানুষেরাই বস্তিতে বসবাস করে থাকেন। মোট কথা কারা বস্তিতে বসবাস করে থাকে? যারা অতি দরিদ্র, যাদের কোনো রকমে বেঁচে থাকে, গ্রাম থেকে উঠে এসেছে জীবনের তাগিদে, জীবনে বাঁচিয়ে রাখার তাগিদে। সামাজিক অনগ্রসর অনগ্রসর বলতে যারা সামাজিক ভাবে সে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না, সমাজে পিছিয়ে পড়া মানুষদেরকে বলা হচ্ছে যে অনগ্রসর শ্রেণী মানুষরাই বস্তিতে বসবাস করে। বস্তির বাড়িঘরগুলি বিভিন্ন প্রকারের, কোথাও এগুলো অবিন্যস্ত খুঁটি মাত্র, কখনো স্থায়ী ও পাকা ইমারত। অধিকাংশ বস্তিতে পরিষ্কার জল, বিদ্যুৎ, শৌচাগারের সুবিধা, অন্যান্য মৌলিক পরিবেশের অভাব পরিলক্ষিত হয়ে থাকে। তো বস্তির উৎপত্তি সম্পর্কে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে একটি ভাষায় বলা যায়, এটা ভাষা ভাবা হয় যে ইংরেজিতে স্ল্যাম বা বস্তি শব্দটি শ্রেণী শব্দ, এর অর্থ হচ্ছে কক্ষ। আগে পূর্ব লন্ডনে নিম্ন শ্রেণীর লোকেরা বসবাস করত, ঠিক আছে। পরে তাদেরকে বোঝানোর জন্য 1845 সালে ব্ল্যাক মালা পেছন কক্ষ, মূলত সেই শ্রেণী নিম্ন শ্রেণীর লোকদেরকে বোঝানো হতো, শব্দটি বলে ব্যবহৃত হতো। অর্থাৎ ব্ল্যাক স্যাম
শব্দের ভাবগত অর্থ হচ্ছে পেছনের এলি বা পিছনের গলি, গরিব লোকেদের জায়গা। এইভাবে বস্তি শব্দটির প্রচলন শুরু হয়। এছাড়া বিশ্বের নানান দেশে বস্তিকে নানাভাবে ডাকা হয়ে থাকে। আর বস্তি সৃষ্টির যে কারণগুলো আমরা লক্ষ্য করি, সেই কারণগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে ভৌগোলিক অবস্থান, সামাজিক, অর্থনৈতিক এই ব্যাপারগুলোর উপর বস্তি সৃষ্টি নির্ভর করে থাকে। আহ সাধারণত ব্যাপারগুলোর মধ্যে অধিক হারে শহরমুখী হওয়া, নগর পরিকল্পনাবিদদের ব্যবস্থাপনা, দারিদ্র, অধিক বেকার সংখ্যা, পরিকল্পিত অপরিকল্পিত অর্থনীতি, রাজনীতি ইত্যাদি উল্লেখযোগ্য। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ এবং গৃহযুদ্ধে এগুলো ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এখন আমরা যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে বস্তি সৃষ্টির জন্য কি কি কারণ হয়েছে, বস্তি সৃষ্টির কারণগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আর বস্তি এলাকা গড়ে ওঠার পিছনে যে যে কারণগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যালো ম্যাম, হ্যাঁ বলো বাবা। বস্তির উৎপত্তি এটা কত পেজ ম্যাম? বস্তির উৎপত্তি এটা কত পেজ? এটা এটা তোমার 341 নম্বর পেজে তোমরা দেখতে পারো। তা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বস্তি সৃষ্টির কারণগুলোর দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি তোমরা কিছু দেখতে পাচ্ছ? হ্যালো ম্যাম, দেখতে পাচ্ছ কিছু? ম্যাম আমার বইয়ে খুঁজে পাচ্ছি না 41 পেজে। 300 ম্যাম 41 পেজ, 341 পেজে কিছু নাই ম্যাম। 40 পেজে হচ্ছে বাংলাদেশের বস্তি এলাকার বৃদ্ধির কারণ। উৎপত্তি পাচ্ছি না ম্যাম। হয়তো বস্তির বলছি পেজ বৈশিষ্ট্য আমি সংজ্ঞা। কোন বই? এটা হতেই পারে, এটা তোমার হতেই পারে, তোমার তোমার এই ধরনের বিষয় হতেই পারে। ম্যাম আপনি কোন বই থেকে পড়াচ্ছেন? এই যে আমরা তো ওই যে ডক্টর A.K.M. একে শওকত আলী খান, আমি অ্যাকচুয়ালি বই থেকেও পড়াচ্ছি তোমাদেরকে, বিভিন্ন জায়গা থেকে পড়াচ্ছি। ও আচ্ছা 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 ম্যাম, সেজন্যই তো পাচ্ছি না ম্যাম। জি তোমরা কি স্ক্রিনে কিছু ম্যাম, দেখতে স্লাইড পাচ্ছ? অন হচ্ছে না। না ম্যাম। দেখতে পাচ্ছ না? না ম্যাম। আমরা যেখান থেকে পড়াই না কেন, বই যেটাই থাকুক, লাইট অন হচ্ছে না ম্যাম, ঘুরতেছে ঘুরতেছে। এখন দেখতে পাচ্ছ? জি ম্যাম, আসছে ম্যাম। আচ্ছা, তো আমি ব্যাপারটা হলো যে আমি যেখান থেকে পড়াই না কেন, তোমাদের কোশ্চেন বই থেকে আসবে, এক একজন এক একটা বই ফলো করে, এক এক জায়গায় ফলো করে। আমাদের এখন পড়ার পরিসীমা, মানে পড়ার সীমানা অনেক, জি জি হিউজ পড়া, হিউজ স্কোপ।
আমরা সেখান থেকে যেগুলি ভালো মনে হচ্ছে সেটা আমরা অ্যাকসেপ্ট করব। কথা একই, বস্তি যেভাবে বস্তি কি বস্তি কথা তুমি যে বই থেকে পড়ো না কেন, ইন্টারমিডিয়েটের বইও একই রকম কথা বলবে, অনার্সের বই একই রকম, কিন্তু লেভেলটা একটু চেঞ্জ থাকবে আজকে। যাক, তা এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের বস্তি এলাকা বৃদ্ধির কারণ বা বস্তি কিভাবে গড়ে উঠেছে, বস্তি বিষয়গুলো এখানে আলোচনা। মূলত দেখা যাচ্ছে যে এখানে যেটা লিখছে যে ঢাকা শহরে বস্তি সমস্যা, আমরা মূলত বস্তিটা আমরা মূলত মেইন শহরে মূলত বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করে যাবে, যেখানে লক্ষ্য না করে মূলত শহর এলাকাগুলোতে বস্তি গড়ে ওঠে, তাই না? বস্তি গড়ে তো আর গ্রামে হয় না, বস্তি শহরে হলে থাকে। তো শহর বলতে আমরা মূলত বাংলাদেশে বলতে বোঝানো থাকে যে ঢাকা শহরে বস্তি বস্তি গ্রামেও বিভিন্ন মফস্বল এলাকাতে বস্তি গড়ে ওঠে, কিন্তু ঢাকা শহর ক্যাপিটাল নগরে বস্তি এলাকাগুলোকে বেশি মাত্রা লক্ষ্য করা যায়। সেখানে ঢাকা বলে উল্লেখ করেছে, আমরা সেখানে ঢাকা না লিখে আমরা সেখানে লিখতে পারি বাংলাদেশের বস্তির কারণ, বস্তি সমস্যাগুলো নিয়ে আমরা লিখতে পারি। তো সেখানে মূল কথাটা আমরা দেখা যাচ্ছে যে ঢাকা শহরে যে বা বাংলাদেশের বস্তি সমস্যা প্রকট গ্রাম থেকে যারা শহরে আসে কাজের সন্ধানে। মূল কথা হলো এটা, আমরা জানি গ্রাম থেকে যারা শহরে কাজের সন্ধানে আসে, জীবনের তাগিদে জীবিকার তাগিদে আসে, সেখানে তারা সীমিত আয়ের লোকজন, তারা অধিক অর্থ ব্যয় করে আবাসিক সমস্যার মধ্যে পড়ে। তারা বড় বড় অট্টালিকা থাকার সামর্থ্য তাদের নাই, সেই তারাই মূলত বস্তিতে থাকে। আমরা এই চিত্রটা থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি, তাই না? এই বস্তি এলাকার একটা বিশেষ করে সেই স্বাস্থ্য সমস্যা একটা চিত্রটাকে আমরা লক্ষ্য করছি। তো দেখা যাচ্ছে যে যারা শহরে আসেন কাজের সন্ধানে জীবিকা নির্বাহের জন্য, তারা প্রথমে ওঠে বস্তিতে, সেখানে শুরু হয় তাদের বা শহরে মানে ঢাকা শহরের জীবন বা বস্তির জীবন। কিন্তু বস্তির পরিবেশে সুস্থভাবে বেঁচে থাকা কি সম্ভব? হ্যাঁ, আসলে কি সম্ভব? বিভিন্ন পরিসংখ্যানে দেখতে পেয়েছি যে প্রায় প্রতিটি বস্তিতে যেসব রোগের সমস্যা প্রকট, তার মধ্যে প্রথমে রয়েছে ডায়রিয়া, এরপর রয়েছে গ্যাস্ট্রিক ও কলেরা। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বস্তিতে বসবাস করার জন্য কি ধরনের সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা, সেটা আমরা লক্ষ্য করছি যে কলেরা, টাইফয়েড, গ্যাস্ট্রিক এই সমস্যাগুলো ওদের মধ্যে নিত্যদিনের ব্যাপার হয়ে যায়। বস্তিতে যারা বসবাস করে বিশেষ করে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টির দিক তারা বিষয়টির দিকে নজর দেওয়া হয়। তাহলে কি দেখবো না, জাতীয় বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোবারক হোসেন বলেছেন, তিনি বিভিন্ন গবেষণাতে আমরা দেখেছি এনভায়রনমেন্টে যারা স্বাস্থ্য সমস্যার মধ্যে আমাদের ডাটা অনুসন্ধান আমরা যা দেখেছি, সেখানে ডায়রিয়া, গ্যাস্ট্রিক, কলেরা, পেটের ব্যথা, শরীরের ব্যথা রোগ, ব্যথা, জ্বালা, ঠান্ডা, কাশি এই সমস্ত রোগ দেখা যায় বেশি। তা আমি মনে করি মূলত মূল কারণ হলো বস্তির পরিবেশ। এই পরিবেশটি খুব দূষিত, সেই দূষিত বায়ু, পানি, দূষিত পরিবেশ সবকিছুর মধ্যেই তারা রোগ সুখে পড়ে থাকে। যে বস্তির প্রভাবগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তির প্রভাব লক্ষ্য, একটা বস্তির পরিবেশে মানে বস্তির আশেপাশে নগর জীবনের উপর কোন ধরনের প্রভাব ফেলতে পারে সেটা দেখতে পাচ্ছি। প্রথমত ঢাকা শহরের ধনী এলাকার আশেপাশে বস্তি দেখা যায়। ঢাকা শহর হোক বাংলাদেশের ধনী যেসব এলাকা রয়েছে, ক্যাপিটাল নগর যেটাকে বলা হয়, যেমন ধানমন্ডি, গুলশান, বনানী, এইসব জায়গায় বস্তিগুলো বেশ বড়। আমরা দেখবো ধানমন্ডিতে দেখলে ধানমন্ডি লেখা সাইডে দেখা যাবে যে তোমার বস্তি দেখা যাচ্ছে। গুলশান লেকের আশেপাশে কিন্তু একটা বৃহৎ এলাকা জুড়ে বস্তি রয়েছে। এইসব জায়গায় বস্তিগুলোতে বেশ বড়। যেহেতু কোনো বস্তি স্থায়ী নয়, তাই যে কেউ চাইলে এক বস্তি থেকে অন্য বস্তিতে সহজে আশ্রয় গ্রহণ করতে পারে। বস্তিতে যারা থাকেন তারা বেশিরভাগই রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর। এদের যোগাযোগের নেটওয়ার্কও বেশ বড়। কোন বস্তি জায়গা আছে, কার একটু মাথা ঘুরে ঠাঁই দরকার, তাও তারা জানাতে পারেন দ্রুত। যেহেতু এরা একেবারে শহরের কেন্দ্রস্থলগুলোতে বসবাস করে, তাই সেখান থেকে ছোঁয়াচে রোগও দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে এলাকায়। তো আমরা যেটা দেখলাম যে বস্তির বিষয়গুলো হলো যে বস্তি মানুষের জীবনযাত্রার মধ্যে অনেক অনেক প্রভাব বিস্তার করে থাকে। বস্তি মানুষের জীবনযাত্রা খুব বাজে একটা অবস্থা রয়েছে। তারপর এখন আমরা যে বিষয়টা আলোচনা, আমার আবার সময় চলে যাচ্ছে। বস্তি এলাকা বৃদ্ধির কারণ হলো যে
বর্তমানে বাংলাদেশে দ্রুত শিল্পায়ন ও অর্থনীতি অগ্রগতির সাথে সাথে শহরে অধিক সংখ্যক পরিমাণে জনসংখ্যা অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। শহর এলাকার মানুষদের আরে তোমরা শুনতে পাচ্ছ? কথা কি শুনতে পাচ্ছিলে? না, আমি শুনতে পাচ্ছিলাম না। জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি, এখন আচ্ছা। বারবার কেটে যায় আবার আসে। হুম হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, বাংলাদেশের বস্তি এলাকা বৃদ্ধি বিভিন্ন কারণ জি রয়েছে, ম্যাম, এটা সেটার কতদিন মধ্যে চলবে আল্লাহ জানে। বলে গ্রামের অসহায় একটা যে আমাদের দেশে বস্তি এলাকার বৃদ্ধির কারণগুলো সম্পর্কে কিছু পয়েন্ট আমি বলতেছি। গ্রামের অসহায় ও দরিদ্র লোকেরা শহরে আগমন করে, অর্থাৎ যারা জীবন যাত্রা পাচ্ছে না, জীবন নিম্নমানের অসহায় মানুষ জীবিকার সন্ধানে দরিদ্র লোকেরা শহরে আগমন করে। এই শহরে যখন যারা থাকে তখন তারা কোথায় আশ্রয় নেয়? বস্তি এলাকাতে আশ্রয় নেয়, তখনই বস্তি সৃষ্টি হয়ে থাকে। শহরে ভাড়াটে বাড়ির উচ্চ মূল্য, গ্রাম থেকে যারা আসে তারা তো নিশ্চয়ই অনেকগুলি টাকা নিয়ে আসে না, তাদের নিম্ন টাকা জীবিকার অর্জন আছে, টাকা পয়সা ছাড়া সহায় সম্পদহীন মানুষ আছে, তাদের কোনো অর্থ নাই, তখন তারা কিন্তু উচ্চ ভাড়া মাত্রাতিরিক্ত ভাড়া দিয়ে ওরা ভাড়া বাসায় থাকতে পারে না, তখনই তারা কোনো রকমের বস্তিতে আশ্রয় নেয়। তারপর যেটা দেখা যাচ্ছে শিল্প কলকারখানা ও প্রতিষ্ঠানের নৈকট্য, শিল্প কলকারখানার মালিক কর্তৃক নিম্ন শ্রেণী কর্মচারীদের জন্য আবাসিক ব্যবস্থা না থাকা দরুন তাদের বাধ্য হয়ে বস্তিতে বসবাস করতে হচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থা অভাব, কিন্তু গ্রামে অঞ্চলে ভূমিহীন মানুষ রয়েছে, তো সেখানে গ্রামের তোমার কি বলবো, গ্রামের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, সে না থাকার ফলে তারা বাধ্য হয়ে শহরে আসতেছে, বস্তি করে উঠছে। পাশে দেখা যাচ্ছে যে আবাসিক স্থানের অভাব, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে নিম্ন শ্রেণীভুক্ত কর্মচারীদের জন্য আবাসিক স্থানের ব্যবস্থা না থাকা শহরের বস্তি এলাকা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বেকারত্ব, দেখা যাচ্ছে যে বেকারত্ব ও দারিদ্র বস্তি এলাকার অন্যতম প্রধান কারণ। মূলত আমাদের দেশে জনগণের অর্থনীতি জীবন নিম্নমানে, এদিকে যেমন জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে সীমিত স্থানের ফলে শহরাঞ্চলে ভূ সম্পত্তির মূল্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এসব কারণে আমাদের দেশে শহরাঞ্চলের বস্তি এলাকা দিন দিন বেড়ে চলছে। আমাদের কিন্তু টাইম শেষ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ডিউরেশন টাইম পরে বন্ধ হয়ে যাবে, নেট কানেক্ট ডিসকানেক্ট হয়ে যাবে। বেকারত্ব দেখলাম, বেকারত্ব বেকারত্ব এবং দারিদ্র বস্তি এলাকা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। মূলত আমাদের দেশে জনসংখ্যা অর্থনীতির জীবন খুবই নিম্নমানের। একদিকে যেমন জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে সীমিত স্থানের ফলে শহরাঞ্চলে ভূসম্পত্তির মূল্য দ্রুত বৃদ্ধি হচ্ছে, এর ফলে বস্তি এলাকা গড়ে উঠছে। বস্তি এলাকা করেছে, এই বস্তি এলাকা যদি এইভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে বস্তিতে শহরে সামাজিক জীবনে একটা মারাত্মক আকার ধারণ করবে। তো এখন আবার দেখছি আমরা একটা পয়েন্ট ছোট করে বলি, নগর জীবনের উপর বস্তির প্রভাব কি। ধরো বাংলাদেশে এই নগর জীবনের উপর বস্তি কি ধরনের প্রভাব রয়েছে ম্যাম আপনি বলো? ম্যাম আপনি যে বলতেছেন এখানে শো করতেছে না, এখানে যে শুধু কিছু আলোচনা শো করছে। হ্যাঁ হ্যাঁ, কালো জন্য সব আপনি যা যা বলতেছেন এখানে ওই যে কিছু না, এখানে এগুলো নাই, এখানে এগুলো জি নাই। আমি অন্য জায়গায় থেকে পড়াচ্ছিলাম, বই থেকে। তোমাদের ওই যে আমি বললাম না, যেটা তোমাদের পয়েন্ট আপে করে পড়ানোর জন্য আমি একবার বই থেকে পড়াচ্ছি, এখান থেকে পড়াচ্ছি, বিভিন্ন জায়গা থেকে পড়াচ্ছি। পড়ার আমি বললাম না, পড়ার কোনো শেষ নাই। হ্যাঁ, এরকম না ম্যাম, বই অ্যাকচুয়ালি অনেক আপনি আছে, যখন অনেক বলেন লিখছে। ম্যাম আমরা একটু মিলাইলে আমাদের জন্য আর কি সহজ হয়, যে মনে হয় যে এটা ম্যামে পড়াইছে, এটা মনে থাকে। না না, তোমরা একটা কাজ করবে, খাতার মধ্যে তোমরা লিখবে যে কি পয়েন্টটা পড়িয়েছে। আমি যেখান থেকে পড়ানোর জি যে পয়েন্টে পড়াই না কেন, তোমরা শুধু পয়েন্টগুলো লিখে রাখবে, মানে হ্যাঁ, তারপর কোশ্চেনগুলি তো অবশ্যই দিব। আর আমরা কিন্তু দেখবে, তোমরা কিন্তু অনেক কিছু দেখবে যে অনেক কোশ্চেন তোমাদের সমস্যা হয় যে বইয়ে নাই, কোথাও খুঁজে পাচ্ছে না, তখন তোমরা কি করবে, তোমরা নেট সার্চ করবে, নেট সার্চ করে ওখান থেকে বের করে পড়ে হ্যাঁ, আমি ফেলবে। তো নেট থেকেই পড়ি, আমি তো গুগল সার্চ করে করে বের করি, এরকম অনেকবার।
হ্যাঁ, এখন আমার অনেক স্টুডেন্টরা, তোমরাও যেমন আগে স্টুডেন্টরাও এরকম বলতো, তোমরাও বলো যে অনেক কোশ্চেন পাওয়া যায় না, পরীক্ষাতে বারবার আসে, এগুলো পরীক্ষাতে আসে বারবার কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, আমি গুগল থেকেই পড়ি, আমি গুগল থেকে বের করি স্ক্রিনশট নিয়ে রাখি, তারপর সেগুলো দেখে দেখে পড়তে হয়। হ্যাঁ 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 এমন হ্যাঁ, অবস্থা। তো দেখছো মানে এখন মোবাইলের আমাদের, দিকে বারবার পড়াও যায় না মানে হ্যাঁ আমাদের তাহলে এই বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেখান থেকে পড়ি না, আমাদের পড়াগুলোকে এই দিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে যে যেন আমরা বইয়ে না পেলে আমরা নেট থেকে কোথা থেকে কালেকশন করতে পারি। এখন তো আমাদের হিউজ সোর্স আছে আমরা খুঁজে বের করার জন্য, তো আমরা সেইগুলো চেষ্টা করবো আর কি। জি আমি তোমাদের নেটে সার্চ করে তোমাদের বসতে সৃষ্টি করার কারণে অ্যাপ্রোপ্রিয়েট কোয়েজটা আমি খুঁজতে চাচ্ছিলাম, কিন্তু এখানে পাইনি বলে আমি বইটা থেকে তোমাদেরকে পড়াচ্ছি এখন আবার। ঠিক আছে, তোমরা এখন ঘটনা হলো যে সময় আর 1 মিনিট আছে জি এখন। ম্যাম। আমি যেটা বলি, তোমরা, আমি তোমাদেরকে একটা ইয়েতে গ্রুপে আমি এত চ্যাপ্টারে এই ক বিভাগ খ বিভাগ গ বিভাগ করে আমি লিখে দিব, লিখে তোমাদের গ্রুপে স্প্রেড দিয়ে দিব, সেই অনুযায়ী তোমরা পড়া শুরু করে দাও, নেক্সট সপ্তাহে তোমাদের পরীক্ষা নিব। ঠিক আছে? আর জি ম্যাম। জি বসতি ম্যাম, বসতি কি ঠিক বসতি, আছে, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো সবাই, হ্যাঁ। জি মিস, আসসালামু জি আলাইকুম। ম্যাম, আপনি ভালো থেকে না। আমি কালকে কিন্তু বিকালের ক্লাস নিব তোমাদের, ঠিক আছে? জি জি ম্যাম, ঠিক ম্যাম। আছে। জি আমি মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আশা করি দেখা হবে তোমাদের সাথে আবার।